মার্কিন রাজনীতির মঞ্চে ব্যবসায়ী ট্রাম্প এবার আরেক দফা ঝড় তুলেছেন। তার নেতৃত্ব মানেই লভ্যাংশের হিসাব, এমনটাই বারবার প্রমাণ করেছেন তিনি। এবারও ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক নতুন যুদ্ধে নেমেছেন। তবে এটি কেবল রণক্ষেত্রের যুদ্ধ নয়, এটি অর্থনৈতিক হিসাব নিকেশের লড়াইও। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক আলোচনায় ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, যুদ্ধের সহায়তা বিনিময়ে চাই ইউক্রেনের মূল্যবান খনিজের ভাগ। জেলেনস্কি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার মতে এই চুক্তির ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত হবে। জেলেনস্কি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার মতে এই চুক্তির ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত হবে, যা রাশিয়ার নতুন কোনো আগ্রাসন প্রতিহত করতে সহায়ক হবে। কিন্তু ট্রাম্পের জবাব ছিল আরও চরম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব বেশি নিরাপত্তা গ্যারান্টি দেবে না ইউক্রেনকে, বরং ইউরোপকেই নিতে হবে এই নিরাপত্তার দায়। রাজনীতির কূটচালে এটাই কি ট্রাম্পের নতুন চাল, নাকি বিশ্ব রাজনীতির ময়দানে এটি তার কৌশলী বিজনেস ডিল? উত্তরের অপেক্ষায় বিশ্ব। মনে করা হয় বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% ইউক্রেনের হাতে মজুদ আছে। এর মধ্যে ১৯ মিলিয়ন টন বা প্রায় ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের মজুদ নিশ্চিতভাবে বলা যায় সেখানটায় আছে। ইউরোপে যত লিথিয়াম মজুদ আছে তার ১/৩ একাই রয়েছে ইউক্রেনের হাতে। লিথিয়াম ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি তৈরিতে অপরিহার্য একটি উপাদান। ৩ বছর আগে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের আগে বিশ্বে যত টাইটেনিয়াম উৎপাদন হতো তার ৭% আসতো ইউক্রেন থেকে। এটি উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত সব কিছুতেই ব্যবহৃত হয়। এর পাশাপাশি ইউক্রেনে আছে ইউরোপের সবচেয়ে বড় টাইটেনিয়াম রিজার্ভ, যা দিয়ে আগামী ২৫ বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাহিদা পুরোপুরি মেটানো যাবে। ইউক্রেনের ভূমিতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজেরও মজুদ আছে। ১৭টি উপাদানের এসব খনিজ অস্ত্র উৎপাদন, বায়ু টারবাইন, ইলেকট্রনিক সহ আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন যে ৩৪টি খনিজকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে, তার ২২টি ইউক্রেনে আছে বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে। এসবের মধ্যে শিল্প ও নির্মাণ খাতে ব্যবহৃত উপাদান, ফেরো অ্যালয়, মূল্যবান ও লৌহজাত নয় এমন ধাতু এবং দুষ্প্রাপ্য অনেক মৌল রয়েছে। ২১ শতকের অর্থনীতির ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এসব সম্পদ নবায়নযোগ্য জ্বালানি, সামরিক শক্তি ও শিল্প অবকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূ রাজনীতি ও অর্থনীতিতে ক্রমবর্ধমান কৌশলগত ভূমিকা পালন করে এসব খনিজ। জিওলজিক্যাল ইনভেস্টমেন্ট গ্রুপের মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের জন্য চুক্তি করতে আগ্রহী হওয়ার কারণ দেশটি চীনের উপর নির্ভরতা কমাতে চায়। চীন বিশ্বের বিরল খনিজ ভাণ্ডারের ৭৫% নিয়ন্ত্রণ করে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে চীন। দেশটি এর আগের বছর যুক্তরাষ্ট্রে খনিজ রপ্তানি সীমিত করেছিল। বিশেষজ্ঞদের ধারণা, চীনা নির্ভরতা কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। খনিজ চুক্তিতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে লাভ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে চুক্তি উভয় দেশের জন্যই কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেনের লিথিয়াম, গ্রাফাইট এবং বিরল মাটির ধাতুর মতো খনিজ সম্পদে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার উচ্চ প্রযুক্তি শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে পারে। বর্তমানে চীন এই খনিজগুলোর সরবরাহে প্রভাবশালী। ইউক্রেনের সাথে চুক্তি করে যুক্তরাষ্ট্র চীনের উপর নির্ভরশীলতা কমাতে সক্ষম হবে। খনিজ চুক্তিতে ইউক্রেনের দৃষ্টিকোণ থেকে লাভ। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ উন্নয়নে অংশীদারিত্বের মাধ্যমে ইউক্রেন তার অর্থনীতিকে পুনর্গঠন করতে এবং যুদ্ধ পরবর্তী পুনর্বাসনে সহায়তা পেতে পারে। এছাড়া ট্রাম্পের রাশিয়া প্রীতি ইউক্রেন বরাবরই তাদের জন্য হুমকি হিসেবে দেখছে। তাই কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইউক্রেনের জন্য রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তার নিশ্চয়তা বৃদ্ধিতে সহায়তা করবে। চুক্তির সাফল্য উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার উপর নির্ভর করবে। যদিও চুক্তির শর্তাবলী উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে এবং সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে এটি দীর্ঘমেয়াদে উভয় দেশের জন্য লাভজনক হতে পারে। তবে চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এখনও কিছু বিষয় স্পষ্ট নয়, যা বড় চিন্তার কারণ ইউক্রেনের জন্য। আজ আমাদের আলোচনার বিষয়, ট্রাম্পের চোখ পড়েছে ইউক্রেনের খনিতে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন
জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন এবং সিটিজেন হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত। দুজনকে স্বাগত জানাচ্ছি। ইজাজ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নেটিজেন হিসেবে কি বলবেন যে আমরা যে সাবজেক্টটা বললাম সেটার সাথে আপনি কতটা একমত? বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ট্রাম্প আসার পর থেকে ইউক্রেনকে চাঙ্গা করে তোলার একটা চেষ্টা চলছে, কিন্তু তার ভেতরে এক ধরনের ভিতরে এক ধরনের ইন্টেনশন কাজ করছে, সেটা ইউক্রেনের খনিজ সম্পদের দিকেই বলা হয় যে তাদের দিকেই চোখ আছে আমেরিকার। এটি কি আপনার নজরে এসছে কিনা? না, দেখেন, এখানে তো ব্যাপার যেটা হচ্ছে, এটা একটা গ্লোবাল জিনিস। সেটা হচ্ছে যে আমরা যেসব মানে মিনারেলস এবং মেটালস যেগুলোকে আমরা ব্যবহার করি আমাদের হাইটেক হ্যাঁ, সেগুলার বেশিরভাগই কন্ট্রোল করে চায়না। হ্যাঁ, এখন কথা হচ্ছে এগুলো যদি আমেরিকা ঠিক মতো না পায়, তাহলে আমেরিকার যে ডেভেলপমেন্টটা এখন হচ্ছে সেটা হ্যাম্পার্ড হবে। এবং যেহেতু ট্রাম্প চায়নার দিকেও চোখ দিয়েছে যে চায়নাকে একটু কন্ট্রোল করবে, তাহলে তো চায়নাও এই কন্ট্রোলটা আমেরিকার উপরে করবে। তো মানে এখন যেই মিনারেল গুলা চায়না থেকে আসছে, সেগুলোর উপরে খুব ভরসা পাচ্ছে না ট্রাম্প, এবং ওখানেও ট্যারিফ দিতে পারে এবং কন্ট্রোল আসতে পারে। তো এখানে একটা বড় অ্যামাউন্ট অফ এইসব জিনিসপত্র, এইসব মিনারেলস, মেটালস, এগুলো ইউক্রেনে আছে। তো যেহেতু ইউক্রেনে আছে এবং ট্রাম্প দেখতে পাচ্ছে যে জেলেনস্কি বেশ একটা টাইট পজিশনে আছে, যে যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে যে আমেরিকার উপরে নির্ভরশীল, তো সে এই সুযোগটা নিতে চাচ্ছে যে ওখান থেকে যদি এই মিনারেল গুলো পাওয়া যায় তাহলে আমেরিকার ভালো হবে, ইউক্রেনেরও ভালো হবে, কারণ ইউক্রেন ওই পয়সাটা পাবে। তো সেটাই এখন মূল জিনিস। অফকোর্স চোখ তো পড়েছে, কিন্তু দেখেন এরকম ধরনের জিনিস কিন্তু চায়না গত 10 বছর 20 বছর আফ্রিকার অনেক দেশে কিন্তু করে আসছে। হ্যাঁ, আমেরিকার কিন্তু এতদিন এটা করতে হয়নি, কিন্তু এখন ট্রাম্প এসে দেখছে যে আমরা কেন ছাড়বো। হ্যাঁ, এই যে খনিজ সম্পদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে খনিজ সম্পদ আছে, যেহেতু তারা এখন একটু অসুবিধায় পড়েছে যে চায়না এটা কন্ট্রোল করছে, তো তখনই তারা এটা দেখেন। এবং গ্রিনল্যান্ডের কথা তারা বলেছে, গ্রিনল্যান্ডেও এগুলা আছে। আমরা একটু ডক্টর সুজিত কুমার দত্ত আপনার কাছ থেকে জানতে চাই, ডক্টর ইজাজ যেটি বলছিলেন, তো সুযোগ বুঝে সুবিধা আদায়ের চেষ্টা আমেরিকার, সেটি আসলে একেবারে পরিষ্কার কিনা? মানে আপনার কাছে কেমন মনে হয় যে আমরা যেটা মনে করি এই পরিষ্কার হওয়ার মধ্য দিয়ে আর কি কি আমেরিকার চরিত্রগত দিক মানে পুরো ওয়ার্ল্ডের কাছে উপস্থাপিত হবে? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্রই, এবং দায়িত্ব নেওয়ার পরেই তার বিভিন্ন পলিসি বিশ্ব রাজনীতিকে তছনছ করে দিয়েছে, এবং ইতিমধ্যে অনেকগুলো ডিসিশন নিয়েছেন যা বিশ্ব রাজনীতি আজ টালমাটাল অবস্থা। যেমন উনি অনেকগুলো ডিসিশন নিয়েছেন, WHO থেকে উনি প্রত্যাহার করেছেন নিজেকে, প্যারিস এগ্রিমেন্ট থেকে উনি প্রত্যাহার করেছেন, হিউম্যানিটেরিয়ান এইড থেকে উনার সাহায্য কমিয়ে দিচ্ছেন। আমরা যদি দেখি যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা সেটা গত 3 বছর যাবৎ হচ্ছিল, সে জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন $500 বিলিয়ন সাহায্য করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প সেটা তার ইনঅগ্রাল যে স্পিচ দিয়েছেন, সেই স্পিচে উনি স্পষ্টভাবে বলেছেন যে আমি পৃথিবীর সকল যুদ্ধ শেষ করতে চাই, আমি একটা শান্তির প্রতীক হিসেবে আবির্ভূত হব বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসরায়েল ফিলিস্তিনি বিরুদ্ধে সিজফায়ার হয়েছে এবং উনি ইউক্রেন যুদ্ধটাকে থামাতে চাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের যে মূলনীতি, যে গ্রেট আমেরিকা মেক অ্যাগেইন, সে মার্কিন নাগরিকদেরকে উনি সর্বোচ্চ সুযোগ দিতে চান। এই জন্য উনি বাহিরের সকল প্রকার ফান্ড বন্ধ করছেন। স্যার যেমনটা বললেন, বিশ্ব যত মিনারেল আছে তার অলমোস্ট 75% হচ্ছে লিডেড বাই দা চায়নার দখলে আছে। মানে আস্থার সম্পর্কটা কেমন দুর্বল হচ্ছে মনে হচ্ছে। ডক্টর ইজাজ হোসেন, আপনি একটু বলবেন যে এই যে সম্পর্কর ব্যাপারটাও যদি চিন্তা করি, সেখানে মিনারেলস কি আছে, সেই সুবিধাটা হয়তো আমেরিকা সেই টার্গেটে নিজেদের ক্ষতিপূরণের ব্যাপারে বা সময়োপযোগীভাবে কৌশল করে আমেরিকা চাচ্ছে যে ইউক্রেনের কাছে আদায় করা, সেটা তো একটা ব্যাপার যে রাশিয়া তো এটা বাধা হতে পারে। মানে রাশিয়া মনে করছে ট্রাম্প তার বন্ধু হবে,
সেইটা কি প্রতীয়মান হচ্ছে? হ্যাঁ, এখানে একটা স্ট্র্যাটেজিক একটা প্ল্যান আছে ট্রাম্পের। উনি অ্যাকচুয়ালি যেটা মনে করছে যে ওই রাশিয়া যেই সব জিনিসপত্রগুলো চাচ্ছে মূলত দুটো জিনিস, যে ওরা ডনবাস এরিয়ায় যেটা দখল করেছে ক্রাইমিয়া, এইটা তারা রাখবে এবং এটা তারা ছাড়বে না কোনো অবস্থাতেই। প্লাস ইউক্রেন নেটোতে জয়েন করবে না। তো যেহেতু এইটা এতদিন পারে নাই পুতিন অর্জন করতে, যুদ্ধ চলমান, তাদেরও এই যে সৈন্য কমে আসছে, তাদেরও লস হচ্ছে, তো এটা হচ্ছে ইয়ের একটা চাওয়া এবং দুর্বল দিক আমি যদি বলি পুতিনের। আর ওইদিকে জেলেনস্কিরও তো সাংঘাতিক রকমের, তাদের পয়সা নাই যুদ্ধ চালিয়ে যাওয়ার নিয়ে। তো এই দুইটার মাঝে ট্রাম্প ঢুকে এই সুযোগটা নিচ্ছে। সুযোগটা যে খারাপ সেটা আমরা বলবো না, কারণ ওনারা যে নিয়ে আসবে এইটা কিন্তু পৃথিবীর সব দেশেরই কাজে লাগবে। কারণ হচ্ছে যে এই যে বড় একটা অ্যামাউন্ট যেটা আমেরিকা এখন কিনে নেয়, সেটা তো আমাদেরও লাগে। হ্যাঁ, ওইসব জিনিসপত্র আমরাও ব্যবহার করি, সেটা পৃথিবীর জন্য ইয়ে। কিন্তু সুযোগটা আমেরিকা পাচ্ছে, হয়তো দেখা যাবে যে এখান থেকে যে লাভ আসবে তার একটা অংশ তারা নেবে, যে আমরা এতদিন এইটা দিয়েছি। তো তাদের আমেরিকার প্ল্যান হচ্ছে যে ইউক্রেনের যে মিনারেলস গুলো আছে সেগুলাও মাইন করবে, প্লাস ডনবাস এরিয়া যেটা দখল করে ফেলেছে রাশিয়া সেখান থেকেও করবে, যেটা প্রফিটটা রাশিয়ায় যাবে। তাহলে ওদের একটা মানে ভালো রকমের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, যেটা সবকিছু ওকে, হচ্ছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমেরিকার পাশাপাশি আমেরিকার যে শক্তিধর অর্থনীতির শক্তিধর যে মানুষটি আছে, বিজনেস টাইকন যিনি আছেন সারা ওয়ার্ল্ডের, ইলন মাস্কের কথাও কিন্তু এসছে যে ইউক্রেনের এই অবস্থা ইলন মাস্কের বিষয়ে বলা হচ্ছে যে ইলন মাস্ক তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন ধরনের সুবিধা দিবে ইউক্রেনিয়ানদের জন্য, তার বিপরীতে তাদের যে খনিজ রয়েছে সেখান থেকে লিথিয়াম বা গ্রাফাইটের যে ব্যবহারগুলো ব্যাটারিতে তারা ব্যবহার, আমরা জানি যে ইলন মাস্কের বড় ধরনের একটা ব্যাটারির সাপোর্ট রয়েছে, তিনি টেসলা গড়ে তুলেছেন। এই বিষয়গুলো কি আপনার সামনে এসছে? হ্যাঁ, তা তো বটে, এগুলো তো অফকোর্স এসছে। অ্যাকচুয়ালি মেইনলি রেয়ার আর্থ বলে আমরা যে মিনারেল গুলো বলি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউক্রেনে অতখানি নাই, আছে অতখানি নাই। বাট মেইনলি গ্রাফাইট, লিথিয়াম আর টাইটেনিয়াম আছে অনেক, হিউজ অ্যামাউন্ট। এবং লিথিয়ামটাই হলো যেটা আমরা এখনকার মডার্ন যে ব্যাটারি গুলো বলি, এগুলো লিথিয়াম ব্যাটারি। এবং লিথিয়াম ব্যাটারিটা আপনি যেটা বললেন ইলন মাস্কের, অবশ্যই তার চোখ পড়েছে এইটায়। আর এখানে অ্যাকচুয়ালি ইলন মাস্ক আর ট্রাম্প আমরা একসাথেই দেখতে হবে যে তাদের এই পরিকল্পনাটা। সো অবশ্যই এই লিথিয়াম ব্যাপারটা ইলন মাস্কের চোখে পড়েছে, এবং ইলন মাস্ক এখানে যতখানি সম্ভব এখান থেকে সুযোগ সুবিধা নেবে। আমি যেটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর জন্য একটা সুবিধাজনক জিনিস, কারণ লিথিয়ামের ব্যাটারি এখন যদি যথেষ্ট ওয়ার্ল্ড, চায়নার বাইরে অন্যরা যদি না প্রডিউস করতে পারে, তাহলে এইসব গাড়িটার দাম বেড়ে যাবে এবং আমাদেরকেও এফেক্ট করবে, সবাইকে এফেক্ট করবে। তেলের ব্যাপার যেরকম, হ্যাঁ, তেলের যেরকম সাপ্লাইটা, ফ্লোটা যেরকম মেনটেন করলে সবাই আমরা লাভ পাই, কারণ এটা তো অ্যাকচুয়ালি চালিকা শক্তি ওয়ার্ল্ডের, ঠিক না? তো আমরা অনেক সময় মনে হয় যে আমেরিকা, একসময় তো বলতাম আমরা মিডল ইস্টকে আমেরিকা এক্সপ্লয়েট করছে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দেখেন এখন কিন্তু আর মিডল ইস্টের তেল আমেরিকা নেয় না, আমেরিকা নিজেই এক্সপোর্টার হয়ে গেছে। এবং কিছুদিন আগে দেখেছিলেন একটা এলএনজি কন্ট্রাক্ট বাংলাদেশের সাথে একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে, তারাও এখন এই যে এলএনজি ইম্পোর্টার হয়ে গেছে। একসময় ইম্পোর্টার ছিল, কিন্তু এখন এক্সপোর্টার। এবং ট্রাম্প তো করছে আরো ড্রিলিং করানো। তো এই যে ড্রিলিং করানো, তারপরে পৃথিবীর কোথায় কোথা থেকে এই যে সম্পদ এগুলো আহরণ করতে পারবে, মিনারেল, সেগুলোর দিকে ট্রাম্প নজর দিয়েছে। একটু সম্পর্কের বিষয়টা জেনে নিতে চাই ডক্টর সুজিত কুমার দত্ত। সুজিতদা, একটু বলবেন যে এই যে ইলন মাস্কের, একটু আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্পের মতো কিন্তু ইলন মাস্কের ক্যারেক্টারের মধ্যেও এক ধরনের খ্যাপাটে একটা রূপ আছে, পাগলাটে একটা রূপ আছে। বিশ্ব অর্থনীতির এর প্রভাবটা কিভাবে নিচ্ছেন, বা সম্পর্কের ক্ষেত্রে মানে আমেরিকার সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক, পাশাপাশি এশিয়ার দেশগুলোর সম্পর্ক, এইটা অর্থনীতির সাথে তো সম্পর্কটা একটা বিরাজমান। তো
তো সেইটা কোনো প্রভাব পড়বে কিনা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই একটা ব্যাপক প্রভাব পড়বে আমার বিশ্বাস। কারণ আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে। আমরা জানি ২০১৮ সালের দিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু চীনের সাথে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ২০১৮ সালের জানুয়ারি থেকে। এবং সেই যুদ্ধটা কিন্তু স্টিল নাও চলছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলমান। এবং ইলন মাস্ক বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং আমরা জানি ইলন মাস্ক এককভাবে কত বড় ধনী ব্যক্তি। এবং স্যার যেটা বললেন যে এই যে মিনারেল যেগুলো আছে ইউক্রেনে, সেই মিনারেলটা বিশ্বের একটি কাজে লাগতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল হেজিমনি একটি কথা আছে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সেটা বিল্ড আপ করেছে। স্পেশালি যখন ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখনকার পরবর্তীতে ৯০ এর পরবর্তীতে আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি অন্যতম একটি উপাদান হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। আমরা যদি দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন নাম্বার 1 ইকোনমি এবং নাম্বার 2 ইকোনমি কিন্তু চায়না। সো চাইনিজ ইকোনমিক গ্রোথ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইকোনমিক গ্রোথ থেকেও আরো হায়ার। এবং যদি এইভাবে চলমান থাকে চাইনিজ ইকোনমিক গ্রোথ, সেটা কিন্তু উইদিন 10 ইয়ার্স চায়না উইল বি নাম্বার 1 ইকোনমি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে এককভাবে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এটা হয়তোবা আগামী দিনগুলো সম্ভব একটু হবে না। ছোট্ট করে জানতে চাই, চীনের অর্থনৈতিক যে উত্থান বা অর্থনৈতিক জায়গায় যদি আমরা বলি যে অর্থনৈতিক ওয়ার্ল্ডে যদি চীন নাম্বার 1 পজিশনে 10 ইয়ার্স লেটার যদি যায়, সেক্ষেত্রে আমরা যেহেতু চীনের খুব কাছাকাছি অবস্থান করি, আমাদের ক্ষেত্রে কি একটু পুলকিত হওয়ার কোনো সুযোগ রয়েছে, নাকি এর কোনো মানে আমাদের কোনো আজ লাগবে না বা আমাদের গায়ে লাগবে না? না, আমাদের বাংলাদেশের যদি পররাষ্ট্রনীতির দিকে যদি তাকান, বাংলাদেশ সবসময় একটি ব্যালেন্স পররাষ্ট্রনীতি প্রণয়ন করে থাকে। আমরা সবসময় সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই সেটা পররাষ্ট্রনীতি তো প্রণয়ন পুরনো করে থাকি। বন্ধুত্ব, মানে পুরনো রীতি ছিল, এখনো কি তাই হবে? না, এটা এটা খুবই কঠিন যে একটি পুনরাবৃত্তিটাকে নতুন করে রিভাইজ করা। নতুন করে রিভাইজ করতে গেলে আমাদের রাষ্ট্রীয় যে সংস্কার চলছে বর্তমান, সেই সংস্কারগুলো আরো শক্তভাবে করতে হবে। এবং আমাদের জাতীয় যে নিরাপত্তা, আমাদের জাতীয় যে ক্যাপাবিলিটি গুলো আছে, সামর্থ্যগুলো আছে, রাষ্ট্রীয় সামর্থ্য, সেই সামর্থ্যগুলোকে আরো শক্তিশালী করতে হবে। আদারওয়াইজ না, আমি আমাদের জানতে পক্ষে চাচ্ছিলাম যে চীন যদি অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যায়, ছাপিয়ে ওঠে, তাহলে বাংলাদেশ চীনের কাছাকাছি অবস্থানে থাকার কারণে ভৌগোলিকভাবে আমাদের এটা কোনো দিক দিয়ে মানে রোমাঞ্চিত করে কিনা বা পুলকিত করে কিনা, বা আমরা একটু নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি কিনা? আমাদের পুলকিত হওয়ার সুযোগ নেই। চীনের অর্থনীতি যখন উত্থান হচ্ছে এখনো, চীন এখনো বাংলাদেশে একটি বড় ডেভেলপমেন্ট পার্টনার। কিন্তু আমাকে মনে রাখতে হবে, একক রাষ্ট্র হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একক পার্টনার। চীন তার বিআরআই এর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট চালাচ্ছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা আইপিএস বলছি, তার মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান ওশানসে তার একটি ব্যাপক আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। সো যখন এই দুইটা শক্তির যখন একটি দ্বন্দ্ব হবে, তখন কিন্তু বাংলাদেশের মতো এই যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো যারা আছে, তাদের পক্ষে ফরেন পলিসি ফর্মুলেট করা একটা চ্যালেঞ্জ হবে, একটা ডিলেমা তৈরি করা হবে। তবে আমাদের উচিত হবে দুই পক্ষের সাথে, কোনো পক্ষের সাথে সরাসরি অংশগ্রহণ না করে দুই পক্ষ থেকে কিভাবে আমরা সর্বোচ্চ বেনিফিট দিতে পারি সেটার দিকে নজর দেওয়া। কারণ বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যে স্টেবিলিটি, যে অর্থনৈতিক সক্ষমতা, সেভাবে কোনো অবস্থায় আমরা সরাসরি চীনের প্রতি ডিপেন্ডেন্সি তৈরি করতে পারবো না। আমরা ওকে, তাই আমরা একটু ডক্টর ইজাজ হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। ডক্টর সুজিত কুমার থাকুন, আমি যেটি বলতে চাচ্ছিলাম আপনাকে সেই জায়গায় ডক্টর ইজাজকে দিয়ে যে বিষয়টি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে আমরা তো দেখলাম যে সম্পর্ক, একদিকে সম্পর্কের একটা ট্রায়াঙ্গেল, একটা রূপ রয়েছে। রাশিয়া সঙ্গে এক ধরনের সম্পর্ক রাখতে চায় আমেরিকা, পাশাপাশি ইউক্রেনের সঙ্গে অনেক সহযোগিতা বাড়াতে চায়, তার বিপরীতে অনেক কিছু চায়। আবার চীনকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, এটা মনেই হচ্ছে। এই সব মিলিয়ে একটা জায়গায় আপনি একটা উল্লেখ করেছেন যে আমেরিকা একসময় শুধু ইম্পোর্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করত, এখন কিছুটা এক্সপোর্টার হিসেবেও দেখা যাচ্ছে খনিজ সম্পদের দিক দিয়ে, জ্বালানি তেলের দিক দিয়ে। এখন কি মনে হয় যে আমেরিকা আসলে দিন দিন এরকম সব জায়গা থেকে নিতে নিতে একসময় নিজেকে উত্তোলনের জায়গায় নিয়ে যাবে? দেখেন, এই আগামী 10 বছর সাংঘাতিক তীব্র একটা কম্পিটিশন আমেরিকা আর চায়নার মধ্যে চলবে। তার কারণ হচ্ছে এই যে মিনারেল গুলা, যেগুলোর কথা আমরা বললাম, এগুলার কে কতখানি তার হাতে আছে। কারণ দেখেন, আমরা যেটা এখনকার যেই
মডার্ন সব জিনিসপত্র ইকুইপমেন্টের কথা বলি, ইনক্লুডিং রিনিউয়েবল এনার্জির যত রকম জিনিসপত্র সবগুলাই কিন্তু এগুলার উপরে নির্ভর করে, এবং এটার চায়নার একটা দখল এসে গেছে। এই গত 20 বছরে তারা যতখানি ইনভেস্ট করেছে এবং যত আগিয়ে গেছে, আমেরিকা একটু পিছিয়ে গেছে, এবং সেই পিছানোর কারণেই ওরা এই ইউক্রেনের সাথে এটা করার চিন্তা ভাবনা করছে। এখন ডক্টর সুজিত দত্ত যে কথাটা বললো, এটা 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 ঠিক কথা, যে আমরা কোনোভাবেই কোনো একটা গ্রুপের দিকে, একটা ইয়ের দিকে যেতে পারবো না, কারণ আমাদের ওরকম ধরনের পররাষ্ট্র নীতি নেই। তাছাড়াও আমাদের পাশের নেবার হচ্ছে ইন্ডিয়া। সো আমরা সবকিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু উপকৃত হতে পারি। কারণ দেখেন, সবচেয়ে সস্তায় যেসব জিনিসপত্রগুলো আমাদের দেশে আসে, ইভেন হাইটেক, এগুলো কিন্তু চায়না থেকেই আসে। এই যে নতুন যে চাইনিজ ইলেকট্রিক ভেহিকল যেগুলো আসা আরম্ভ করেছে, BYD, এগুলো কিন্তু অনেক সস্তায় আমরা পাচ্ছি। এবং এর পরের জেনারেশনে এনার্জি ট্রানজিশনের জন্য ইলেকট্রিফিকেশন আর ইলেকট্রিক ভেহিকল সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ওরা যদি আমাদেরকে এইসব জিনিসে সাহায্য করে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সাংঘাতিক ভাবে উপকৃত হব। কিন্তু আমেরিকাকে তো আমরা বাদ দিতে পারি না, আপনারা তো জানেন হিস্টোরিক্যাল অনেক রকম অনেক জিনিসের কারণেই। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখন ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমেরিকাকে আমাদের সেই অর্থে আর প্রয়োজন নেই, সেই অর্থে। কারণ দেখেন, আমাদের সবকিছু হিসাব করেন, কেউ আমাকে ইভেন মিডল ইস্ট $1 কমে তেল দেয় না, $1 কমে গ্যাস দেয় না, কয়লা আমাকে আনতে হয় ওখান থেকে কিনে। তো আমাদের নিজের পায়ে নিজেই দাঁড়াতে হবে। এর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটাই সবচেয়ে ইকোনমিক্যালি ভায়াবল হবে, এবং এটাতে আমি মনে করি চায়নাই মোর ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ এরাই আমাদেরকে সাশ্রয় মূল্যে টেকনোলজি, সাশ্রয় মূল্যে জিনিসপত্র দেয়। তো ওইটা অবশ্যই তাই। আমাদের থামতে হচ্ছে। ডক্টর ইজাজ হোসেন নেটিজেন হিসেবে ছিলেন, সেই সঙ্গে ছিলেন ডক্টর সুজিত কুমার দত্ত সিটিজেন হিসেবে। আমরা যেটা ঘুরে ফিরে মনে হলো যে সেই সুদূর আমেরিকা ইউক্রেনের শাসন ব্যবস্থায় প্রভাব ফেলার জন্য যে অর্থনৈতিক সুবিধা নিতে যাচ্ছে, সেই মানে মেরুকরণে আমাদের বাংলাদেশের কি লাভ লস হবে সেটা নিয়েও আমরা উদ্বিগ্ন হচ্ছিলাম যে আমাদের কি সুবিধা বাড়বে। দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, মনে রাখবেন, সবার আগে দেশ। এতক্ষণ নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার, সঙ্গে ছিলাম আব্দুল্লাহ হীরা। সবাই ভালো থাকুন, আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।